করছি। উপাসনা, কোয়ান্টামের কিছু পেয়েছো আলোপনার কাছ থেকে? হ্যাঁ, ও দিয়েছে কয়েকটা ভিডিও, মানে ক্লাস রেকর্ড। হুম, আর একটা দেখেছি দাদা, বাকিগুলো দেখা হয়নি এখনো। ঠিক আছে, বেশ। ওগুলো দেখো, আমি আস্তে আস্তে রিপিট করবো। আচ্ছা দাদা, আচ্ছা। আচ্ছা, উইন্ডো দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে? হুম। বেশ। আচ্ছা, তাহলে আজকে আমরা স্টার্ট করব স্ট্যাট মেক। আচ্ছা, স্ট্যাট মেকটা কি কেউ জানো, মানে আইডিয়া আছে কিছু? হ্যালো? হ্যাঁ, মানে স্ট্যাবলাকে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ গুলো স্টাডি করা হয় ইন টার্মস অফ মাইক্রোস্কোপিক প্রপার্টিজ। আর ওখানে আহ, মানে একটা ইমপ্রিসাইজ অ্যাজাম্পশন হয়, মানে অ্যাভারেজ ভ্যালু ট্যালু, তাই জন্য স্ট্যাটিস্টিক্যাল মেথডস বলে। আচ্ছা, বেশ। আলাপন আর কিছু বলবে? না। বেশ। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, প্রথমে আমরা নামটাকে ধরে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল, একটা হচ্ছে মেকানিক্স। উপাসনা মোটামুটি যা বলেছো ঠিকই বলেছো, কিন্তু আমি আরো সহজ করে যদি বলি, দুটো পার্ট, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল, একটা হচ্ছে মেকানিক্স। মেকানিক্স বলতে যা বোঝায়, যে কোনো পার্টিকেল বা যে কোনো কিছুর তার ডায়নামিক্স বা তার যে কোনো কোয়ান্টিটি, কিছু একটা মেজারেবল কোয়ান্টিটি, সেই সবগুলো মেকানিক্সের মধ্যে পার্ট। ফোর্স এটসেট্রা এটসেট্রা, প্রেশার, এগুলো। এবং সেইগুলো আমরা স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে মেজার করবো মেকানিক্সটা, মানে মেকানিক্সটা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল। কিরকম স্ট্যাটিস্টিক্যাল? আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল কখন আসে? যখন একটা হিউজ নাম্বার অফ ডেটা আমাদের কাছে থাকে, সেই ডেটাটা যখন, মানে হিউজ নাম্বার হয় ডেটাটা, তো মানুষের পক্ষে সেটা পসিবল হয় না প্রত্যেকটা ডেটা ধরে ধরে হিসেব করা বা ওগুলোকে ইন্টারপ্রেট করা। তাহলে আমাদের সারা জীবন হয়তো লেগে যেত। একটা যদি অ্যাভোগাড্রো নাম্বারের ডেটা, অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউলস হয়েছে, তার যদি প্রত্যেকটা মলিকিউলের ডেটা ধরে ধরে আমরা ইন্টারপ্রেট করার চেষ্টা করি, তো আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচে যাই। আমরা ছোটবেলায় ম্যাথে পড়েছি স্ট্যাটিস্টিক্স কি, ডেটাগুলোকে নিয়ে যে নানা রকম জিনিস বের করা যায়, যে নানা রকম ইন্টারপ্রিটেশন করা যায়। তো এই দুটো মিলিয়ে মিশিয়ে যে জিনিসটা দাঁড়াচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। এখানে বোঝাই যাচ্ছে আমাদের এনকাউন্টার হবে হিউজ নাম্বার অফ পার্টিকেলের সাথে, যেটা যেগুলোকে আমরা স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে মেজার করব। প্রথমেই যেটা আসে, আমরা বেসিক্যালি দেখে থাকবে, আমরা থার্মোডিনামিক্সে যা যা পড়েছি বা যে ভেরিয়েবলগুলো পড়েছি বা যা কিছু, মানে বেসিক্যালি থার্মোডিনামিক্সটাই আমরা এটা একটা ডিফারেন্ট ওয়েতে করব। টেম্পারেচার, প্রেশার, ভলিউম, ইন্টারনাল এনার্জি, নাম্বার অফ পার্টিকেল, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, দু ধরনের, একটা আমরা যে কোনো সিস্টেমকে দু ধরন, মানে দুভাবে স্টাডি করতে পারি। সেটা হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক স্টাডি, এইটা একটা টার্ম ম্যাক্রোস্কোপিক, যেটা এইমাত্র উপাসনা বললো। আর একটা হতে পারে মাইক্রোস্কোপিক স্টাডি। ম্যাক্রোস্কোপিক স্টাডিটা কি, একদম সহজ ভাষায় বলো তো? একটা সিস্টেমকে বাইরে থেকে অবজার্ভ করা আর তারপর ওটাকে স্টাডি করা, ওর ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবলগুলোর উপরে বেস করে, লাইক ভলিউম এটসেট্রা এটসেট্রা, ওইগুলো। বেশ। একটা সিস্টেমকে বাইরে থেকে স্টাডি করা অ্যাজ এ হোল, ঠিক আছে, মানে পুরো একটা এন্টায়ার সিস্টেমকে বাইরে থেকে যদি আমরা স্টাডি করি, আমরা যদি তার ভিতরে কি ঘটছে না ঘটছে না দেখি, বাইরের যে আউটকামটা, বাইরে থেকে যতটুকু যা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে, সেইটাকে যদি স্টাডি করি, সেইটাকে বলবো ম্যাক্রোস্কোপিক স্টাডি। আচ্ছা, ম্যাক্রোস্কোপিক স্টাডির মধ্যে ইকুইলিব্রিয়াম স্টাডি আছে, নন ইকুইলিব্রিয়াম স্টাডি আছে, সেগুলো যাই হোক আলাদা ব্যাপার। ইকুইলিব্রিয়াম বলতে যেটা স্টেডি স্টেটে থাকে, সেই স্টেটে যদি আমরা কোনো স্টাডি করি, তাহলে সেটাকে বলবো ইকুইলিব্রিয়াম স্টাডি। মানে যেমন একটা যদি গ্লাসে জল রাখি, জলটা ধরো 80 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা গরম করলাম, তারপরে গ্লাসে রেখেছি। এবার সেটা
আস্তে 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 অবশ্যই ইকুইলিব্রিয়ামে আসবে, কারণ গ্লাস ওটা একটা ওপেন সিস্টেম হয়ে যায়। ওপেন বলতে কি, মানে বাইরের এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড রয়েছে। তো বাইরের ধরো এনভায়রনমেন্টের টেম্পারেচার 30°C, তাহলে ও আস্তে আস্তে অনেকক্ষণ টাইম পরে জলটাও আস্তে আস্তে 30°C চলে আসবে। এই যখন 30°C চলে এলো, সেইটা হলো ইকুইলিব্রিয়াম। তো এই ইকুইলিব্রিয়াম অবস্থায় যা আমরা স্টাডি করব সেগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টাডি। আর ওই নন ইকুইলিব্রিয়াম যখন 30°C ছিল না, মানে আসছিল আস্তে আস্তে, তো সেই স্টাডিগুলোকে নন ইকুইলিব্রিয়াম। তো এখানে দুটো কথা, ইকুইলিব্রিয়াম, নন ইকুইলিব্রিয়াম। আচ্ছা, আরেকটা যেটা বলতে পারি ম্যাক্রোস্কোপিক স্টাডির আরেকটা যেটা কাউন্টারপার্ট, সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক স্টাডি, যেখানে আমরা ওই সিস্টেমটার মধ্যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলোকে ধরে 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 স্টাডি করব। ঠিক আছে, এবং এই জিনিসটা আমরা আগেও করেছি থার্মোডিনামিক্সে কাইনেটিক থিওরিতে। আমরা প্রত্যেকটা মলিকিউল, প্রত্যেকটা পার্টিকেলের মানে ওগুলোকে ধরে ধরে আমরা আর কি স্টাডি করেছি। কিন্তু ওখানে আমরা যেটা করেছি, পার্টিকেলগুলোকে ক্লাসিক্যাল পার্টিকেল ধরেই সব যা পড়াশোনা করেছিলাম। এখানে জিনিসগুলো আরো অন্যরকম আসবে আস্তে আস্তে। এই হচ্ছে ব্যাপার। স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে আমরা আর কি দেখব। স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে প্রথমেই একটা কথা আসে, প্রবাবিলিটি একটা টার্ম আসে। তো সেই প্রবাবিলিটি, মিন, এক্সপেকটেশন ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো আমরা আর কি এভালুয়েট করব। ঠিক আছে, যে কোনো ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবল। আচ্ছা, তো এই মাইক্রোস্কোপিক স্টাডি যখন এলো, তো অবশ্যই ম্যাক্রোস্কোপিক স্টেট, মাইক্রোস্কোপিক স্টেট, এই কথা দুটো আসে। কিরকম, একদম আমরা বেসিক ম্যাথে আমরা যে প্রবাবিলিটি পড়েছিলাম সেই জায়গাটা থেকে আগে স্টার্ট করি, একটু জাস্ট রিভিশন হয়ে যাবে, এবং ওইটার সাথে করেসপন্ডিং আমাদের মানে ফিজিক্সের প্রবলেমে আসতে সুবিধা হবে। দুটো বল আছে, ঠিক আছে, আর দুটো বক্স আছে। আচ্ছা, বলগুলো আইডেন্টিক্যাল অবশ্যই, সেটা বলার অপেক্ষা রাখে না। আর যখন বলগুলো ইনডিস্টিংগুইশেবল, তখন কতগুলো ভাবে রাখা যেতে পারে? দুটো বক্স আছে, কিন্তু কেউ একজন বলো। দুটো বক্সে দুটো বল কভাবে রাখা যেতে পারে? কোনো কনস্ট্যান্ট নেই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম, 2^2 যখন ইনডিস্টিংগুইশেবল। ঠিক আছে, বেশ, ঠিক আছে, দেখি আমরা তাহলে 2^2 আসে কিনা। ঠিক আছে, লিখে রাখলাম। আচ্ছা, একটা হতে পারে দুটো বলই এই বাক্সটায় রেখে দিলাম, এটায় কোনো বল নেই। একটা হতে পারে এইখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। আর একটা হতে পারে এইটাতে কিছু রাখলাম না, এইটাতে দুটো রাখলাম। এটা বাদ দাও, এটা এক্সট্রা ফেলেছি। তাহলে কভাবে রাখা গেল? 1, 2, 3, কিন্তু উপাসনা বলেছে 2^2। তার মানে বোঝা গেল উপাসনা যেটা বলেছে সেটা ভুল বলেছে। আচ্ছা, এইখানে তাহলে জিনিসটা দেখো, আসছে হচ্ছে 3, মানে ওই উপাসনার টার্মে বলতে গেলে 2+1, ওইভাবে বলতে গেলে। ঠিক আছে, মানে n খানা যদি আমার বল থাকে, তাহলে জিনিসটা দাঁড়াবে n+1। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, এটা তো 2^2 হওয়া উচিত না, কারণ আমার তো সিমিলার অ্যারেঞ্জমেন্ট গুলো একটা হিসেবেই গণ্য হবে। একদম, এখানে ইনডিস্টিংগুইশেবল, তাই জন্য সিমিলার অ্যারেঞ্জমেন্ট গুলো আলাদা আলাদা করে হবে না। আচ্ছা, এইবার উপাসনা যেটা বললো 2^2, সেই কেসটায় আসি, যেখানে ডিস্টিংগুইশেবল। সেইখানে ধরো দুটো বল, তো একটা ধরো রেড, একটা ধরো গ্রিন, তাহলে কি কি হতে পারে দেখি। আমি একটার মধ্যেই রেড আর গ্রিন ঢুকিয়ে দিলাম। আমি কি করলাম, একটাতে রেড রাখলাম, একটাতে গ্রিন রাখলাম।
আর একভাবে আমি রাখতে পারি, একটাতে গ্রিন আর একটাতে red। আর আরেকটা রাখতে পারি এইটাতে 0 আর এটাতে দুটোই ঢুকিয়ে দিই, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু দেখা গেল চার ভাবে আর কি রাখা গেল, মানে ওই উপাসনা যেটা বলছিল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট হলো 2^2, ঠিক আছে। আচ্ছা বেশ, এইবার আমি যদি বলি n নাম্বার অফ বল ছিল, তাহলে কি হবে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টে? বলো। 2^n হবে তাহলে। বেশ, তার মানে 2^n হবে, ঠিক আছে। এইটুকু বোঝা গেল। আলাপন এটা পেজ অ্যাড করে কি করে? পেজ অ্যাড না, পেজটাকে স্ক্রোল ডাউন করো, আচ্ছা আচ্ছা, তাহলে অ্যারোতে গিয়ে অ্যারো কিতে কনভার্ট করে ওটাকে, ওই ওখানে অ্যারো কির কনভার্সনটা রয়েছে না, ওখানে গিয়ে ক্লিক করে ওটাকে তোমার স্ক্রোলার দিয়ে ধাক্কালে হচ্ছে না, দু আঙ্গুল দিয়ে না, ধাক্কালে? ওটা জুম হচ্ছে। তাহলে শিফটে টিপে ধাক্কা মারো, তাও জুম হচ্ছে। হ্যাঁ আশেপাশে ইয়ে নেই স্ক্রোলারে যে বার গুলো থাকে? না, বার তো নেই গো। থাকা তো উচিত। উইথ বেশ, ঠিক আছে, ঠিক আছে। এইবার বারটা এসছে। ওকে, তাহলে 2^n হলো আলটিমেটলি। আচ্ছা, আমরা একবার n বলের জন্য একবার কি হয় আর একটু আমরা ভেঙে দেখি। n খানা বল আছে, n খানা বল আছে, দুখানা বক্স আছে। তো যখন আলাদা করে বোঝা যাচ্ছে না ইনডিস্টিংগুইশেবল, তখন আমরা একটা বক্সে n রাখতে পারি, একটা বক্সে 0 রাখতে পারি। তারপরের অ্যারেঞ্জমেন্টে একটা বক্সে n এর থেকে একটা কম রাখতে পারি, এই বক্সে একটা রাখতে পারি। তারপরেরটা n-2, এই বক্সে 2। এরকম করে 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 একটা জায়গায় আসবে n-r, এখানে r, আর একটা জায়গায় আসবে এটাতে 0, এটাতে পুরোটাই n হয়ে গেছে। বেশ, আচ্ছা বেশ। এবার আরেকটা জিনিস আমি বলি, এইটাতে থাকার প্রবাবিলিটি কত? এই স্টেট, এই অ্যারেঞ্জমেন্টটা টোটাল অ্যারেঞ্জমেন্ট কিন্তু n+1। তাহলে দাদা 1/n+1। ভেরি গুড, এটাতে থাকার প্রবাবিলিটি 1/n+1। এটাতে থাকার প্রবাবিলিটি কত? ইকুয়ালি প্রবাবল তো সব করা, তাহলে এটা 1/n+1। বেশ, সবকটা ইকুয়ালি প্রবাবল, এটাতে থাকা 1 প্রত্যেক কটা তাহলে আমার ইকুয়ালি প্রবাবল স্টেট হচ্ছে, প্রত্যেক কটাই হচ্ছে 1/n+1 প্রবাবিলিটি থাকছে। বেশ, এবার আমরা চলে আসি যখন ডিস্টিংগুইশেবল, তখন আমি একটাতে রাখলাম n, একটাতে 0, এরকম একই ব্যাপার, একটাতে n-1, একটাতে 1, এরকম ভাবে করতে 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 একটা টাইম আসবে n-r আর 0n। বেশ, এইবার বলো প্রবাবিলিটি এইটার কি? ওয়ান বাই টু টু দি পাওয়ার n। 1/2, অবশ্যই 1 বাই টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট। বেশ, আচ্ছা এইটার কি হবে বলতে পারবে? যখন একটাতে n-r, একটাতে r।
পারমুটেশন কম্বিনেশন মনে আছে? দাদা এটা তাহলে এটা হবে হচ্ছে n c n-1 বাই 2 টু দি পাওয়ার n। n c n-1 বাই 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এটাকে ভাঙো। তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n n মাইনাস n r, তো n মাইনাস r ফ্যাক্টোরিয়াল আর r ফ্যাক্টোরিয়াল থাকে, তাহলে এখানে হ্যাঁ n মাইনাস r ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। ভেরি গুড। তার সাথে একটা 2 বাই n। এইটা হলো টোটাল প্রবাবিলিটি। আচ্ছা, তার মধ্যে এই পার্টটা হলো নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, মানে কতগুলো ওয়েতে অ্যারেঞ্জ করা যায়, তাই তো? এনসিআর তো তাই। তো এইটা হলো নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট বাই টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, যেটা আমার 2 টু দি পাওয়ার n। তাহলে এইটা হলো ওর প্রবাবিলিটি, এই মানে এই অবস্থায় এই অ্যারেঞ্জমেন্টে। এইবার যে ম্যাক্রোস্টেট কি বলবো? ম্যাক্রোস্টেট বলছে ম্যাক্রোস্টেট একটা সিস্টেমের যে পার্টিকেল গুলোর অ্যারেঞ্জমেন্ট উইদাউট ডিস্টিংগুইশিং দ্য ইন্ডিভিজুয়াল পার্টিকেল ইন দ্যাট সিস্টেম, সেটা হলো ম্যাক্রোস্টেট। যেমন যখন আমরা ডিস্টিংগুইশ করতে পারছি না, উইদাউট ডিস্টিংগুইশিং, মানে এই ব্যাপারগুলো সব কিন্তু ম্যাক্রোস্টেটের। মাইক্রোস্টেট যখন হবে তখন আর কিছুই না, পার্টিকেলগুলোকে ডিস্টিংগুইশ করতে পারবে, এগুলো তখন মাইক্রোস্টেটের ব্যাপারে যাবে। তাহলে এই যে এই ম্যাক্রোস্টেটটা n মাইনাস আর, মানে এইটাই ধরো n মাইনাস আর আর একটা বক্সে আর, এটা একটা ম্যাক্রোস্টেট। এই ম্যাক্রোস্টেটটা মাইক্রোস্টেট কতগুলো? এতগুলো মাইক্রোস্টেট। এই অবশ্যই 2 টু দি পাওয়ার nটা বাদ দিয়ে বলছি, মানে এই যে ডটেড যে ইয়েটা নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট যেটা, সেইটা মাইক্রোস্টেট। এই ম্যাক্রোস্টেটের করেসপন্ডিং নাম্বার অফ মাইক্রোস্টেট হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r। ঠিক আছে, এবার আস্তে আস্তে আমরা আসছি এই দিকে। বেশ, রাইট ক্লিক করে স্ক্রোল করো, তাহলে আই গেস ওটা নর্মাল স্ক্রোল করা যায়। না গো, প্রত্যেক কটাতেই রাইট ক্লিক করলে তো স্ক্রোল হচ্ছেই না, প্রত্যেক কটাতেই জুমই হচ্ছে, আমি জানি না কেন। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমি দেখছি, এটা নিয়ে আমাকে একটু বসতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মুছে মুছে ইয়ে করছি। অ্যারোতে করে একবার দেখো তো, অ্যারোতে করে রাইট ক্লিক করে জুম। না, অ্যারোতে তো এই টুলগুলোই হয়েছে। মাউসে ওটা হয়, তাহলে ড্র্যাগ প্যাডও সেম জিনিসই হওয়া উচিত। না, আমি মাউসেই করছি, কিন্তু আমি এটা ডেস্কটপেই লাগিয়েছি। আমার ল্যাপটপে করলে তাহলে তো ও আমি যেটা মাউসে ইউজ করি করছো, ওটাই করতে। তাহলে হ্যাঁ। মাউস দিয়ে তুমি অ্যারো নিয়েছো, ড্র্যাগ ইয়েটার উপরে রাইট ক্লিক করে ধাক্কা মারো, পুরো মাউস শুদ্ধ টিপে ধাক্কাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার আছে। বেশ, থ্যাংক ইউ। আচ্ছা বেশ, তাহলে এই ব্যাপারটা দাদা আরেকটা জিনিস খেয়াল করে দেখবে যে নাম্বার অফ ম্যাক্রোস্টেট সেটা কিন্তু ইকুয়াল হতে পারে অথবা লেস হতে পারে নাম্বার অফ মাইক্রোস্টেটের থেকে। নাম্বার অফ ম্যাক্রোস্টেট সবসময় বলা ভুল, মানে নাম্বার অফ মাইক্রোস্টেটের থেকে ম্যাক্রোস্টেটটা কম হবে, আর খুব বড় জোর হলে ইকুয়াল হতে পারে দুটো স্টেট। ঠিক আছে, যেমন এইখানেই দেখলাম, এইখানে যেমন আমার এখানে যেমন প্রবাবিলিটি ছিল 1/3 1/3 1/3, এখানে যেমন হচ্ছে 1/3 1/4, আর একটা হচ্ছে 1/2 প্লাস 1/2, সেটা 1/4 প্লাস 1/4, সেটা হচ্ছে 1/2, আর এটা হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে বড় জোর আর কি সমান হতে পারে অথবা ম্যাক্রোস্টেট কম হবে, অবশ্যই নাম্বার অফ ম্যাক্রোস্টেট। আর একটা জিনিস এখানে আসে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রবাবল স্টেট এরকম একটা জিনিস আসে। তো যাই হোক, সেই ম্যাক্সিমাম প্রবাবিলিটি যেটা,
সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল কখন হবে ম্যাক্সিমাম প্রবাবিলিটিটা, যখন r এর ভ্যালু n/2 হবে, মানে একদম মিডিল ব্যাপারটা, ঠিক আছে, মাঝামাঝি ব্যাপার। তো তখন কিন্তু হবে আমার ওইটা হচ্ছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি, ঠিক আছে। তো তখন আমার টার্মটাই দাঁড়াচ্ছে। মিনিমাম প্রবাবিলিটি কখন হবে? মিনিমাম প্রবাবিলিটি যখন আইদার r equal to 0 or r equal to n, মানে এই ব্যাপারটা, মানে হয় 2 0 থাকবে নয় 0, এইগুলো হচ্ছে মিনিমাম প্রবাবিলিটি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে 1/2। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, ইকুইলিব্রিয়াম স্টেট হচ্ছে মোস্ট প্রবাবল স্টেট। মানে ইকুইলিব্রিয়াম স্টেটেই, মানে স্টেটে থাকার সম্ভাবনাটাই সিস্টেমটা বেশি। আচ্ছা, আরেকটা টার্ম এখানে বারবার আসে, অ্যাক্সেসিবল মাইক্রোস্টেট। অ্যাক্সেসিবল মাইক্রোস্টেট আর কিছুই না, দ্য নাম্বার অফ মাইক্রোস্টেট যেগুলো একটা মানে যেগুলো নাম্বার অফ মাইক্রোস্টেট, যে মাইক্রোস্টেট গুলো অ্যালাউড যখন একটা সিস্টেমটা কনস্ট্যান্টের মধ্যে থাকে, ঠিক আছে, সেগুলো হচ্ছে অ্যাক্সেসিবল মাইক্রোস্টেট। মানে ধরো তোমার কোনো তোমার কাছে ধরো 50 খানা লজেন্স আছে, তোমাকে 25 জনের মধ্যে ভাগ করে দিতে বলা হয়েছে, ঠিক আছে। এখানে কোনো তোমার কনস্ট্যান্ট দেওয়া হয়নি, তুমি 25 জনের মধ্যে ভাগ করে দাও, তুমি যাকে খুশি ভাগ করতে পারো, প্রত্যেককে তুমি ইকুয়াল দুটো করে দিতে পারো, অথবা তোমার কাছের 5 জন বন্ধুকে একটু বেশি দিলে 3টে করে, অন্যদেরকে 1টা করে দিলে, বাদ বাকি যা থাকলো তুমি রেখে দিলে, ঠিক আছে। এগুলো এক একটা কিন্তু মাইক্রোস্টেট, মানে বিভিন্ন পসিবিলিটি হতে পারে, তুমি বিভিন্নভাবে সেটাকে ডিস্ট্রিবিউট করতে পারো। সেই প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন হলো এক একটা মাইক্রোস্টেট। আর ম্যাক্রোস্টেট কি বলবো, আমি দেখছি যে 50টা লজেন্স 25 জনের মধ্যে মোট কথা ভাগ হয়ে গেছে, এটা আমার ম্যাক্রোস্টেট, ঠিক আছে। ক্লিয়ার মোটামুটি কনসেপ্টটা ম্যাক্রোস্টেট আর মাইক্রোস্টেট, যদিও আগেই ক্লিয়ার ছিল, আমি জাস্ট রিভাইজ করব। আচ্ছা, তো এখানে যখনই একটা কনস্ট্যান্ট দিয়ে দেবো, আমি বলবো যে না, তোমার কাছে 50টা আছে ঠিকই, তুমি কিন্তু সবাইকে তোমাকে কিন্তু প্রত্যেককে 2টো করে দিতেই হবে, তখন ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে গেল 25 জনের মধ্যে 2টো করে, ঠিক আছে। আবার আমি বলে দিলাম ধরো তুমি ম্যাক্সিমাম 3টে করে দিতে পারো কাউকে, তো তখন একটা কনস্ট্যান্ট ছিল, তুমি কয়েকজনকে 3টে করে দিলে, বাকিদেরকে তখন একটু কম দিতে হবে, এইরকম। তো সেগুলো মানে সেই প্রত্যেকটা মাইক্রোস্টেটকে বলবো অ্যাক্সেসিবল মাইক্রোস্টেট। আচ্ছা, এবার আমরা মোস্ট প্রবাবল মাইক্রোস্টেটে একটু আসি। ধরো মাইক্রোস্টেট, আমার ম্যাক্রোস্টেট ধরো 1, মানে ফার্স্ট অন্য একটা সরি, এ ধরো এ দিয়ে যদি ইয়ে করি 1 2 বদলে আমি এ বি সি, 3খানা আমার ম্যাক্রোস্টেট আছে। আচ্ছা, প্রথম এ ম্যাক্রোস্টেটের ধরো আমার মাইক্রোস্টেট 1000 খানা আছে, বি ম্যাক্রোস্টেটের ধরো আমার মাইক্রোস্টেট নাম্বার হচ্ছে 5000, সি ম্যাক্রোস্টেটে আমার ধরো মাইক্রোস্টেট 10,000 খানা। তো এখানে মোস্ট প্রবাবল ম্যাক্রোস্টেট কোনটা? সি, ঠিক আছে। তাই তো 10,000 খানা মাইক্রোস্টেট রয়েছে, মানে মোস্ট প্রবাবলটা তো সি হলো, ঠিক আছে। আমার 20,000 টোটাল এই 16,000 টোটাল মাইক্রোস্টেট ছিল, তার মধ্যে 10,000 খানাই হচ্ছে সি ম্যাক্রোস্টেটের মধ্যে আছে, তো আমার মোস্ট প্রবাবল ম্যাক্রোস্টেট হচ্ছে সি। আর একটা কথা মনে রাখবে, যে কোনো একটা সিস্টেম সে কিন্তু প্রত্যেকটা মানে টাইমের সাথে, টাইম যত এগোবে, টাইম এগোতে এগোতে ও কিন্তু এমন নয় যে কোনো ম্যাক্রোস্টেটও বাদ দেবে, ও কিন্তু যেমন এ ম্যাক্রোস্টেটের মধ্যে দিয়ে যাবে, ও বি ম্যাক্রোস্টেটের মধ্যে দিয়ে যাবে, ও সি ম্যাক্রোস্টেটের মধ্যে দিয়ে যাবে, তাহলে সিস্টেম go through each and every macrostate with time, ওকে। প্রত্যেকটা ম্যাক্রোস্টেটের মধ্যে দিয়েই ও যাবে। এইবার কেমন ভাবে যাবে জিনিসটা,
আমি যদি বলি ও সি ম্যাক্রো স্টেটের মধ্যে বেশি টাইম কাটাবে, এটা তো অবভিয়াস, তাই না? ও এ ম্যাক্রো স্টেটের মধ্যে দিয়ে 1000 খানা মাইক্রো স্টেট ও পাচ্ছে, স্বাভাবিকভাবে 10,000 খানা মাইক্রো স্টেটের মধ্যে দিয়ে যেতে গেলে ওকে বেশি টাইম কাটাতেই হবে, তার মানে ও সি ম্যাক্রো স্টেটের মধ্যে দিয়ে বেশি টাইম ও কাটাচ্ছে অবশ্যই। এবং যে স্টেটে, যে ম্যাক্রো স্টেটে একটা সিস্টেম বেশি টাইম কাটাবে সেটাই হয়ে যায় ওর মোস্ট প্রবাবল ম্যাক্রো স্টেট। এবং এটা অবভিয়াস স্বাভাবিকভাবে, কারণ ওখানে বেশি মাইক্রো স্টেট আছে, ওকে প্রত্যেকটা মাইক্রো স্টেটে যেতে হচ্ছে, প্রত্যেকটা মাইক্রো স্টেটের মধ্যে দিয়ে ওকে যেতে হচ্ছে, তো ওর বেশি টাইম লাগবেই তো অতগুলোতে যেতে, তাই না? বেশ, বোঝা গেছে এত অবধি? হ্যাঁ। বেশ, উপাসনার কি খবর? হ্যাঁ দাদা। বেশ, আচ্ছা, এইবার একটা জিনিস, এনট্রপি। ঠিক আছে, থার্মোডিনামিক্সে এনট্রপি আসে, এনট্রপি আমাদের চারিপাশেই আছে, জিনিসটা খুব ইন্টারেস্টিং। এনট্রপি বলতে কি বোঝায় বল? ওই কি বলে ওটাকে, বিশৃঙ্খলতা, ডিসঅর্ডারনেস। খুব ভালো বলেছো, একদম সহজ সরল ভাষায় এনট্রপিটাকে বলা হয় বিশৃঙ্খলতা বা ডিসঅর্ডারনেস। একটা সিস্টেমের ভেতরে কতটা ডিসঅর্ডারনেস রয়েছে, যত বেশি রয়েছে তত তার এনট্রপি বেশি বলি আমরা, এইটা হচ্ছে ব্যাপার। এইবার আমি যদি বলি এই যে মোস্ট প্রবাবল ম্যাক্রো স্টেট, আচ্ছা তার আগে আমরা এনট্রপি এস, তার ইয়েটা কি, এক্সপ্রেশনটা কি বলো? মনে আছে? এস কেবি এলএন ওমেগা, তো ওমেগা তো তখন, হ্যাঁ কেবি এলএন ওমেগাটা মনে পড়ছে দাদা। ওমেগাটা কি? নাম্বার অফ মাইক্রোস্টেটস। মাইক্রোস্টেটস আর নাম্বার অফ মাইক্রোস্টেটস। বেশ, নাম্বার অফ মাইক্রোস্টেট, বেসিক্যালি এটা হচ্ছে নাম্বার অফ থার্মোডিনামিক্যাল, এটা একটা প্রবাবিলিটি, ঠিক আছে, নাম্বার অফ থার্মোডিনামিক্যাল প্রবাবিলিটি, যেটাকে একদম পাতি কথায় বলা হয় নাম্বার অফ মাইক্রোস্টেট। বেশ, হলো। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেট যার বেশি তার এনট্রপি বেশি। হ্যাঁ। আচ্ছা, এই কথাটা আমাকে সাপোর্ট করো কিনা আমাকে জাস্ট বলো, আমি কথাটা বলছি যে মোস্ট প্রবাবল যে স্টেটটা, মানে যেটা মোটামুটি সব থেকে বেশি প্রবাবল, যেটা আমি দেখলাম, মোস্ট প্রবাবল স্টেটে এনট্রপিটা বেশি হবে না কম হবে? আমি যদি বলি বেশি হবে, এটা কি ঠিক? হ্যাঁ। কিভাবে ঠিক হচ্ছে? একটা ইকুয়েশনটা আমাকে সাপোর্ট করছে, একটা ইকুয়েশনটা সাপোর্ট করছেই। আর যদি আমি ফিজিক্যালি বলি তাহলে আমার যখন টোটাল প্রবাবল স্টেটগুলো বেড়ে যাচ্ছে, তার মানে সিস্টেমটার তোমার এনসেম্বলসগুলো এটা বেড়ে যাচ্ছে, তাহলে আমার একটা স্টেট থাকার যখন প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে, আমার এনট্রপি বাড়বেই, ডিসঅর্ডারিটিটা বেশি হয়ে যাচ্ছে। একদম ঠিকই বলেছো, ম্যাথামেটিক্যালি যেটা বললে নাম্বার অফ মাইক্রোস্টেটটা বেশি একটা মোস্ট প্রবাবল ম্যাক্রোস্টেটে, তো সেই হিসাব মতো তো দাঁড়াচ্ছে তার এনট্রপি বেশি। ফিজিক্যালি যেটা বললে একটা মোস্ট প্রবাবল যে ম্যাক্রোস্টেট, তার মধ্যে 1,00,000 খানা, আমি 1,00,000 না, আমি কত লিখেছিলাম, 10,000 খানা ধরো মাইক্রোস্টেট রয়েছে, সে প্রত্যেকটা মাইক্রোস্টেট দিয়ে তাকে যেতে হচ্ছে, তাই না? একটা সিস্টেমের একটা কোনো পার্টিকেল, মানে এক সিস্টেমটা, পার্টিকেল না পুরো সিস্টেমটাই প্রত্যেকখানা মাইক্রোস্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, তার ভেতরের যে পার্টিকেলগুলো, তো তার মধ্যে মানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে বেশিবার মাইক্রোস্টেটটা চেঞ্জ হচ্ছে, তো ডিসঅর্ডারটা বেশি। ঠিকই বলেছো। তার মানে আবার দেখো, মোস্ট প্রবাবল ম্যাক্রোস্টেটটা কিন্তু মানেই হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট, তাই না? ওই স্টেটটাতে সেই সিস্টেমটা বেশি, সব থেকে বেশি টাইম কাটাচ্ছে, স্বাভাবিকভাবে সেইটা তার ইকুইলিব্রিয়াম স্টেটই হবে। তো দেখা যাচ্ছে যে ইকুইলিব্রিয়াম স্টেটটাই কিন্তু এনট্রপিটা ম্যাক্সিমাম হয়। শুনতে অদ্ভুত লাগলেও জিনিসটা সত্যি, ঠিক আছে? আরেকটা হচ্ছে যত, হ্যাঁ এটা যেটা বললাম, যত মাইক্রোস্টেট যার বেশি হবে তার মোস্ট প্রবাবল তার এনট্রপিটা
বেশি হবে সেই মোস্ট প্রবাবল ম্যাক্রোস্টেট। আচ্ছা, তার মানে মোস্ট প্রবাবল আরেকটা দিক থেকে যদি ভাবি, এই মোস্ট প্রবাবল ম্যাক্রোস্টেট বা ইকুইলিব্রিয়াম স্টেট, এইটা কিন্তু সব থেকে বেশি আনপ্রেডিক্টেবল স্টেট। এটা কি সত্যি? হ্যাঁ, এটাও সত্যি। কিভাবে সত্যি হচ্ছে একটু বলো। কারণ ওর প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে, মানে পার্টিকেলের থাকার প্রবাবিলিটি, যেহেতু মাইক্রোস্টেটস বেশি। হ্যাঁ, প্রবাবিলিটিটা বেড়ে গেলে তো, প্রবাবিলিটি বাড়লে তো মানে প্রেডিক্টেবল বেশি বাড়ছে না, হবে। মানে প্রবাবিলিটি কমে যাচ্ছে, মানে হ্যাঁ, probability মানে বেশি ওর স্টেটে বিভিন্ন থাকার। জায়গায় যে থাকা, সেই থাকার আমি 1000টা স্টেটের মাইক্রোস্টেটের মধ্যে যত না আমার খুঁজে পেতে ইজি হবে, 10,000 খানা মাইক্রোস্টেটের মধ্যে খুঁজতে তার থেকে বেশি কষ্ট হবে, তাই না? তো তার মানে যত বেশি আমার থাকার জায়গা হয়ে যাচ্ছে, তত তাকে খুঁজতে আমার অসুবিধা হচ্ছে, একটা কোনো পার্টিকুলার পয়েন্টে পার্টিকুলার পার্টিকেলটাকে। তো স্বাভাবিকভাবে মোস্ট প্রবাবল স্টেটটা হচ্ছে মোস্ট আনপ্রেডিক্টেবল স্টেট। এগুলো টুকরো টুকরো কিছু কথা, এগুলো কিন্তু ভিত্তিটা তৈরি হচ্ছে আগামী যে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স করব। আচ্ছা, হলো। এইবার আসি হচ্ছে ইকুয়াল এ প্রায়োরি প্রবাবিলিটি। ঠিক আছে, থিওরেম অফ ইকুয়াল এ প্রায়োরি প্রবাবিলিটি, যেটাকে অনেক সময় ফান্ডামেন্টাল থিওরেম অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সও বলা হয়ে থাকে। তো কি বলছে মোটামুটি, আচ্ছা আমি কিন্তু মানে একদম বইতে যা লেখা আছে বা ডেফিনেশন এইসব কিছু বলি না, আমি জাস্ট মোটামুটি ওভারঅল ব্যাপারটা বুঝিয়ে দিই। উপাসনা, বুঝেছো? ঠিক আছে, এইটা হ্যাঁ যাতে দাদা। তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা দাদা, ডেফিনেশন, ঠিক আছে। থিওরেমের স্টেটমেন্ট, সেগুলো তো সব বইতে বা নোটে পেয়েই যাবে, সেটা মানে সেগুলো পাওয়া কোনো বড় ব্যাপার না, দাদা, সেগুলো পেয়ে যাবে। স্ট্যাট ম্যাথের জন্য কোন বইটা ফলো করবো? স্ট্যাটমেকের জন্য তোমাদের কি কি বই বলেছে, তোমাদের ক্লাসে যা যা বই বলেছে, যা যা নোট পড়াচ্ছে, সেগুলোই ফলো করো। আচ্ছা দাদা, মানে কোনো ইন্ডিয়ান রাইটারের একটু সহজ বই যদি সাজেস্ট করতেন। ইন্ডিয়ান রাইটারের সহজ বই? স্ট্যাটমেকের সহজ সহজ বই যদি হয় তাহলে মানে এই বেসিক জিনিসগুলো গার্গে ভালো রয়েছে, গার্গ বানসাল। হ্যাঁ, দেখতে পারো, ওটা ওটা আমিও পড়েছিলাম, আমরা যখন অল্প একটু পড়েছিলাম। হ্যাঁ, বেসিক ভাবে বোঝার জন্য ওটা দেখতেই পারো। আচ্ছা। আর আর অ্যাডভান্সের জন্য তো পাথারিয়া লিমের, ভালো। হ্যাঁ ওটা পাতারিয়া পাতারিয়া, তো। পাতারিয়া আমরা পড়েছি। লিমের বইটা বলেছে কিছু? হ্যাঁ, লিমের তো এই প্রবলেমস, প্রবলেম আছে, ঠিক আছে। ওখান থেকে কিছু দাগিয়ে দিয়েছিল করার জন্য, তোমাকে নেক্সট দিন দেখাবো কিছু ওখানে প্রবাবিলিটির গল্প সমস্যা হচ্ছে। বেশ বেশ বেশ, আমাকে তুমি দেখি পাঠিয়ে দেবো। আচ্ছা, বেশ। আচ্ছা, এখনো অবধি যতটুকু বললাম বোঝা গেল, যেখানে বুঝতে পারবেন বলবো। আচ্ছা, তো এখানে থিওরেম অফ ইকুয়াল প্রায়োরিটি কি বলছে? বলছে একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটে যে বিভিন্ন মাইক্রোস্টেট গুলো রয়েছে, তার মধ্যে একটা সিস্টেমকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটিটা ইকুয়াল। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল, যে একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটে, মানে আমি যদি ম্যাক্রোস্টেট সি ধরি, এই ম্যাক্রোস্টেট সিতে আমরা যে 10,000 খানা মাইক্রোস্টেট রয়েছে, ওই প্রত্যেকটাতে আমার সিস্টেমটাকে পাওয়ার প্রবাবিলিটিটা সেম। ঠিক আছে, এইটা। তো এটারই একটা মানে অন্যভাবে কথাটা বলা যায় যে প্রত্যেকটা মাইক্রোস্টেটই হচ্ছে ইকুয়ালি প্রবাবল ইন আ পার্টিকুলার ম্যাক্রোস্টেট। এটা কিন্তু অবশ্যই এই এই প্রবাবিলিটিটাই ম্যাক্রোস্টেট সি এর মধ্যেই কিন্তু থাকছে, যখনই ম্যাক্রোস্টেট পাল্টাবে তখন কিন্তু সেটা আলাদা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে একটা কোনো মাইক্রোস্টেট করেসপন্ডিং টু এ পার্টিকুলার ম্যাক্রোস্টেট, সেইটাকে আমরা বলবো থার্মোডিনামিক্যাল প্রবাবিলিটি, যেটা হচ্ছে কি বললে ওমেগা দিয়ে বুঝলাম না, লিখে। শুনতে পেলাম না। যে মাইক্রোস্টেট গুলো, মানে প্রত্যেকটা মাইক্রোস্টেট, ঠিক আছে, ওমেগাটা কি ছিল, ওমেগাটা নাম্বার অফ মাইক্রোস্টেট ছিল, ওইটাই আমি ঘুরিয়ে মানে জাস্ট বলছি। তো প্রত্যেকটা মাইক্রোস্টেট, মানে একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটের প্রত্যেকটা মাইক্রোস্টেট গুলোই হচ্ছে থার্মোডিনামিক্যাল প্রবাবিলিটি, মানে নাম্বার অফ প্রত্যেকটা মাইক্রোস্টেট, সরি নাম্বার অফ মাইক্রোস্টেট, সেটাই হচ্ছে থার্মোডিনামিক্যাল প্রবাবিলিটি, যেটাকে আমরা ওমেগা দিয়ে লিখে থাকি। ঠিক আছে, তখন কথাটা বললাম না যে নাম্বার অফ মাইক্রোস্টেট ওমেগা, তার মানে হচ্ছে নাম্বার অফ থার্মোডিনামিক্যাল প্রবাবিলিটি। তো সেটাই হচ্ছে প্রত্যেকটা মাইক্রোস্টেটই হলো এক একটা থার্মোডিনামিক্যাল প্রবাবিলিটি। তো নাম্বার অফ মাইক্রোস্টেট
মানে হচ্ছে নাম্বার অফ থার্মোডাইনামিক্যাল কোঅর্ডিনেট। আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে ধরো ফেজ স্পেস, ঠিক আছে? ফেজ স্পেস কথাটা শুনেছো? হ্যাঁ শুনেছো তো অবশ্যই, মানে জিনিসটা কি একটু বলতে পারবে? মোমেন্টাম আর পজিশন নিয়ে একটা কি বলবো কোঅর্ডিনেট সিস্টেম ওরকম জিনিসপত্র, দ্যাট ইজ স্পেস, হ্যাঁ হ্যাঁ, স্পেস স্পেস। ফেজ স্পেস ঠিক বলেছো, যে স্পেসে আমরা একটা কোঅর্ডিনেট পজিশন নিই আর একটা কোঅর্ডিনেট হচ্ছে মোমেন্টাম। ঠিক আছে, আমি একটা ক্লাসিক্যাল একটা প্রবলেম দিয়ে এক্সাম্পল দিয়ে আমি স্টার্ট করছি। একটা স্ট্রিং রয়েছে, একটা বিট রয়েছে, বিটটা কোনো একটা পার্টিকুলার টাইমে এই পজিশনে রয়েছে, এক্স দূরত্বে রয়েছে। এটা মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 0, আর এখানে এক্স ইকুয়াল টু ধরো এই, এটার ভেলোসিটি তো এইদিকে ধরো রয়েছে, সেটা ভি, যেটাকে আমরা এক্স ডট বলি। তাহলে পজিশন এক্স, মোমেন্টাম পি এক্স যদি বলি, এম এক্স ডট। তো আমি এই পজিশন আর মোমেন্টাম এই দুটোকে কোঅর্ডিনেট বানিয়ে আমি একটা স্পেস যদি কল্পনা করি, সেইটা এরকম দাঁড়াবে, এক্স এক্স কোঅর্ডিনেটে তো এক্সটাকে রাখলাম, ওয়াই কোঅর্ডিনেটে পি এক্সটাকে রাখলাম। তো কোনো একটা পার্টিকুলার টাইমে এক্স ইকুয়াল টু ধরি 2 রয়েছে, আর তার মোমেন্টাম ধরে নিচ্ছি 6 রয়েছে। তাহলে আমি সেইটা কোঅর্ডিনেট গুনে গুনে কোথায় করব? এটা 2, 1, 2, 3, 4, 5, 6, এই পয়েন্ট, এটা হচ্ছে তার ফেজ স্পেসের পয়েন্ট। এই পয়েন্টটাকে মানে এই যে আমরা পজিশন আর মোমেন্টাম দিয়ে একটা পয়েন্ট ডিনোট করলাম, এটাকে আর কিছুই বলে না, এটাকে বলে স্টেট অফ দ্য সিস্টেম। মানে ওই সিস্টেমটা কি স্টেটে রয়েছে, তার পজিশন কি, তার মোমেন্টাম কি, এবং এই গোটা স্পেসটাকে বলা হচ্ছে ফেজ স্পেস। ওকে, আচ্ছা আমার একটা ধরো ধরো পেন্ডুলাম, এইটার কেসটা দুলছে। যদি আমি ইয়ে করি, যখন পেন্ডুলামটা এই পজিশনে এক্স ইকুয়াল টু ধরি এ, আচ্ছা এটা তো এক্স ইকুয়াল টু 0, এটা এক্স ইকুয়াল টু এ, আবার দুলে যখন এই দিকে আসবে এক্স ইকুয়াল টু মাইনাস, এইটাকে যদি আমরা ফেজ স্পেসে করতে চাই, কি হবে? এক্স ইকুয়াল টু একটা ইলিপস দেবে। হ্যাঁ ঠিকই বলেছো, মোটামুটি ইলিপস, মানে ইলিপস যেটা দেবে সেই ইলিপসটা কি? মানে ওই লাইন বরাবর ওর এনার্জিটা কনস্ট্যান্ট থাকবে ওই ইলিপস বরাবর। ঠিক আছে, এনার্জি এখন আসেনি, আমরা বেশি মানে খুব জিনিসটাকে সিম্পল রাখার চেষ্টা করছি। এখন অবধি আমরা পজিশন আর মোমেন্টাম দিয়ে আমরা যা কিছু করব, মানে ফেস ট্রাজেক্টরি হবে ওটা আর কি। একদম এই কথাটাই জানতে চাইছিলাম। এটা হচ্ছে ফেজ ট্র্যাজেক্টরি, তুমি যেটা বললে ইলিপস, সেটাকে বলা হয় ফেজ ট্র্যাজেক্টরি। মানে একটা পার্টিকুলার টাইমে ধরো এ তে রয়েছে, এক্স ইকুয়াল টু এ তে রয়েছে, একটা টাইম বাদে ও 0-তে যাবে, এক্স ইকুয়াল টু 0 যখন, তখন তার মোমেন্টাম থাকবে একটা, এবং অবশ্যই আবার যখন এক্স ইকুয়াল টু মাইনাস এতে আসবে তখন এইখানে এলো, এরকম ভাবে জিনিসটা দুলতেই থাকবে। এবং এই যে জিনিসটা হচ্ছে এটার একটা ট্র্যাজেক্টরি, কার ট্র্যাজেক্টরি? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক একটা ফেজ, তাই না, এক একটা স্টেট। তো এই ট্র্যাজেক্টরিটাকে বলবো হচ্ছে ফেজ স্পেস ট্র্যাজেক্টরি।
এবার আমরা চলে আসি থার্মোডিনামিক কোনো একটা, মানে থার্মোডিনামিক একটা কেস। ধরি একটা বক্স আছে, সেই বক্সে আইডিয়াল গ্যাস আছে, আইডিয়াল গ্যাস ধরেই করবে, এবং আইডিয়াল গ্যাসে আমার এই একটা মাত্রই মলিকিউল রয়েছে, আর কিছু না। এইটাকে আমরা যদি আমি একটা আমাদের পরিচিত 3 ডাইমেনশনাল XYZ একটা যদি আমি স্পেস দেখি, এটার পয়েন্টটা আমি মেপে টেপে দেখলাম এইখানে রয়েছে, XYZ সবকিছু মেপে দেখলাম এইখানে, ঠিক আছে। এই পয়েন্টটা দিয়ে এই মলিকিউলটার বা পার্টিকেলই যদি ধরে নিই, পার্টিকেলটা পজিশনটা বলে দিতে পারলাম। মোমেন্টামটা বলা এখনো বাকি। মোমেন্টামটা একটা ভেক্টর দিয়ে আমরা বলতে পারি, ধরি p1 তার মোমেন্টাম, ঠিক আছে। এই স্পেসটা কিন্তু ডাইমেনশনটা তাহলে কত হয়ে যাচ্ছে বলতে পারবে? 3D। কত? আরেকবার বলুন দাদা। হ্যাঁ, এই যে একটা স্পেস আমি কল্পনা করেছি XYZ, এখানে আমরা একটা পয়েন্ট দিয়ে তো এই পার্টিকেলের পজিশনটা বুঝিয়ে দিলাম যে এক্স এত, ওয়াই ইয়েতে এত, জেড ইয়েতে এত রয়েছে, স্থানাঙ্কগুলো পজিশন বলে দিলাম। আর মোমেন্টামটা একটা ভেক্টর দিয়ে বলে বুঝিয়ে দিলাম যে এই পার্টিকেলটার এই মোমেন্টাম রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বলছি এই যে টোটাল স্পেসটার ডাইমেনশনটা কত হলো? 6 হবে তাহলে। 6 ডাইমেনশন। কেন, কি কি বলো? মানে পজিশনের 3টে থাকছে আর মোমেন্টামের 3টে থাকছে, মানে px ভেরি py গুড, pz। ভেরি গুড। তাহলে এটা হয়ে গেল 6 ডাইমেনশনাল একটা স্পেস। আচ্ছা, এই স্পেসটাকে বলে মিউ স্পেস, ঠিক আছে। এই 6 ডাইমেনশনাল স্পেস। আচ্ছা, আরেকটা, আমরা যদি এই 6 ডাইমেনশনাল স্পেসটাকে যদি আমরা একদম 2 ডাইমেনশনালে একটা কোয়েশ্চেন, ওটা 6 ডিমেনশনাল এমনি আমার মিউ স্পেসটা 6 ডিমেনশনাল হবে, ডান, বাট ওইটাকে আমি 6 ডিমেনশনাল কি করে বলতে পারি? কারণ এটা তো ভিজুয়ালাইজেশন অফ 3 ডিমেনশনাল। আমি যখন একটা ভেক্টর অ্যাড করছি ওই জিনিসটা, তখন তো ওই যে আমার যে ওই স্পেসটার যে ওই বেসিস ভেক্টরসগুলো সেইটার দ্বারা রিপ্রেজেন্ট হবে। মানে আমি পিগুলো যদি নিই সেগুলো তো আমার আই জে কে দিয়েই রিপ্রেজেন্ট হবে, ওই করা ডাইমেনশন নেই। আমি তো ওখানে তখন পিএক্স পিওয়াই পিজেড ঢোকাতে পারবো না। না, তুমি যে জিনিসটা যেইভাবে বলছো, মানে যেইভাবে ভাবছো সেই রকম নয়, সেইভাবে আমরা এটা করবো না। আমরা যেটা করছি যে এই পয়েন্টটা, আমরা একটা পয়েন্ট নিয়েছি, সেটা দিয়ে আমরা পজিশনটা XYZ আমরা করে নিচ্ছি, ঠিক আছে। এবার তুমি যেটা আমি বলতে চাইছো যে পি, এটারও তো পিএক্স পিওয়াই পিজেড রয়েছে, তো পিএক্স পিওয়াই পিজেড এইগুলো আমরা কেন XYZ দিয়ে করছি? XYZ দিয়ে আমরা ডিনোট করলাম, মানে তুমি যে বলছো আইজে কে দিয়ে যদি ডিনোট করি তাহলে সেটা 3 ডাইমেনশনালি থাকছে। কিন্তু ব্যাপারটা কি হয়, কখনো একটা তুমি স্পেশিয়াল কিছুতে তুমি একটা যখন ভেক্টর দিচ্ছ, তাই না, সেই ভেক্টরটা আর ভেক্টর, এখানে পি ভেক্টর, দুটো জিনিস কিন্তু আলাদা। পি এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে এম ভি ভেক্টর, বুঝতে পেরেছো? মানে দুটো বেসিসটা আলাদা। তুমি যেটা বলছো সেম বেসিস হবে, সেটা কিন্তু নয়। তাহলে তো 3খানা ডাইমেনশন হয়ে যাবে, ঠিক আছে। এখানে মোমেন্টামের জন্য আরো 3টে ডাইমেনশন আমাদেরকে বলতে হবে। মানে আমরা পজিশনটাকে পয়েন্ট দিয়ে ডিনোট করছি, সেইটা তোমার 3 ডাইমেনশনাল স্পেসে রয়েছে XYZ এ, আর মোমেন্টামটাকে কিন্তু একটা ভেক্টর দিয়ে ডিনোট করছি, এবং তার আলাদা করে কিন্তু 3খানা ডাইমেনশন থাকবে, ঠিক আছে। তার জন্য এটা 6 ডাইমেনশন। কারণ যেহেতু আমাদের মানে 3 ডাইমেনশনের বাইরে কল্পনা করার একটু অসুবিধা হয়, তো মানে এটা একটু মানে বুঝতে একটুখানি খটোমটো লাগতেই পারে, না লাগার কিছু নেই। মানে আমি মোট কথা, বলতে চাইছি হচ্ছে যে এখানে আমার প্রত্যেকটা পয়েন্টকে আমি 3 ডিমেনশনালি আগে ডিফাইন করছি,
প্লাস ওই প্রতিটা পয়েন্টের আবার নিজস্ব 3টে ডাইমেনশন আছে, যেটা মোমেন্টামের ডাইমেনশন। তো 3খানা ডাইমেনশন, ঠিক আছে। তাহলে একটা পয়েন্টের টোটাল 6খানা ডাইমেনশন থাকতে পারে বা থাকছে অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, এইটাকে যদি এটা অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যখনই আমরা এটাকে 2 ডাইমেনশনাল করে, যেটা আমরা দেখলাম ফেস স্পেস। এদিকে আমার যদি পি ধরি, এদিকে এক্স, না যাই হোক এখানে পি এক্স ধরি, তো এইখানে আমার এই দিকে পি আছে, এইদিকে এক্স আছে। আমার নাম্বার অফ পার্টিকেল যদি এন থাকে, আমার প্রত্যেকটা পার্টিকেলের জন্য আমার এখানে একটা আমি দিয়ে দিলাম, এখানে আমার পজিশন মোমেন্টাম দুটোই পয়েন্টটা বুঝিয়ে দিল পার্টিকেল। দুটো পার্টিকেলের জন্য আরো একটা অন্য জায়গায় ধরো পয়েন্ট হচ্ছে, তো এরকম ভাবে এন খানা পার্টিকেলের জন্য এন খানা আমার পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো দিকেই থাকতে পারে সেটা, এন খানা পার্টিকেলের জন্য আমার এন খানা পয়েন্ট হবে। যতগুলো আমার পার্টিকেল, আমার ততগুলো পয়েন্ট লাগবে সেই প্রত্যেকটা পার্টিকেলের যে পজিশন মোমেন্টাম সেইগুলো ডিনোট করার জন্য, ঠিক আছে। এইবার আমাদের যেটা চাই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবল গুলো অ্যাভারেজ ভ্যালু আমাদের চাই। তো আমাদের আরো একটা স্পেস এরকম ভাবে কল্পনা করতেই পারি। এইখানে তো আমাদের এন খানা পয়েন্ট লাগছে, মানে একটা ম্যাক্রোস্টেট বোঝানোর জন্য, যেটা খুব একটা সুবিধে নয়। আমরা এমন করতে পারি যে পুরো এন খানা মাইক্রোস্টেট বা এন খানা পার্টিকেল, এন খানা পার্টিকেলের জন্য আমরা একভাবেই টোটাল একটা যে এন, সেইটাকে অ্যাজ এ সিস্টেম ধরে আমরা এক্স একটা ডিনোট করতে পারি, একটা পি ডিনোট করতে পারি, মানে একটা পজিশন একটা মোমেন্টাম, এটা হচ্ছে সাধারণ। তো আমরা এই একটা পয়েন্ট দিয়েই কিন্তু এন খানা পার্টিকেলের আমরা রিপ্রেজেন্ট করে দিই, এন খানা পার্টিকেলের যে পজিশন আর মোমেন্ট। বুঝতে পেরেছে কথাটা? এখানে প্রত্যেকটা পয়েন্ট একখানা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের করছিল। আমি এবার অ্যাজ এ হোল এন খানা যে পার্টিকেল রয়েছে পুরো সিস্টেমটা, সেই এন খানা পার্টিকেলের আমরা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করছি। এটাকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট, ঠিক আছে। এটা কি ডেসক্রাইব করছে? এইটা পুরো সিস্টেমটা একটা পার্টিকুলার মাইক্রোস্টেটকে ডিসক্রাইব করে, মানে একটা পার্টিকুলার টাইমে সেই সিস্টেমটা কোন কি স্টেটে রয়েছে অ্যাজ এ হোল, ঠিক আছে। বুঝতে পেরেছো? এটা কিন্তু ম্যাক্রোস্টেট না, মাইক্রোস্টেটকে ইয়ে করছে। আচ্ছা, এই এক্স এর ডিমেনশন কি হবে তখন? এন খানা পার্টিকেলের একসাথে করলে, মানে এক্স এর বলতে মানে পজিশনটা 3n খানা, এইটারও 3nটা ডিমেনশন থাকবে। তাহলে টোটাল আমাদের ডিমেনশন কি হচ্ছে? 3n প্লাস 3n 6n। তাহলে আর এই ইয়েটাকে বলা হচ্ছে গামা স্পেস। গামা স্পেসের নাম শুনেছো? গামা স্পেস তাহলে হচ্ছে 6n ডিমেনশনাল একটা স্পেস, ঠিক আছে। এবং এর প্রত্যেকটা পয়েন্ট পুরো হোল সিস্টেমটার এক একটা মাইক্রোস্টেটকে ডিসক্রাইব করছে। আবার আমি একটা গামা স্পেস আঁকছি। ধরি একটা পার্টিকুলার টাইমে এইখানে আমার সিস্টেমটা রয়েছে। আচ্ছা, ইচ পয়েন্ট কিন্তু বারবার বলছি মাইক্রোস্টেটকে ডিফাইন করছে। টাইম T2 এইখানে, T3 এখানে, এরকম করে 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 যত টাইম ইভলভ হচ্ছে তত আমার এই পয়েন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে একটা ট্র্যাজেক্টরি হলো,
পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটা এর উপরে, ঠিক আছে। আচ্ছা, এইটাকে বলা হচ্ছে ফেজ লাইন। ফেজ লাইন কারণ প্রত্যেকটা ফেজের মানে ফেজগুলো জুড়ে জুড়ে এই লাইনটা হচ্ছে। আচ্ছা, আমরা আগেই বলেছি যে আচ্ছা এখন যদি আমি বলি টি টেন্স টু ইনফিনিটি, যখন অসীম টাইম আমি অপেক্ষা করেছি, তাহলে আমি বলবো ওই অসীম ইনফিনিটি টাইমের মধ্যে ওই সিস্টেমটা প্রতিটা ইচ অ্যান্ড এভরি মাইক্রোস্টেটের মধ্যে দিয়ে গেছে। আমরা তো সেটাই পড়েছি যে একটা সিস্টেম কিন্তু মানে প্রত্যেকটা ম্যাক্রোস্টেট এবং তার ম্যাক্রোস্টেটের মধ্যে দিয়ে প্রত্যেকটা মাইক্রোস্টেটের মধ্যে দিয়ে অবশ্যই কোনো না কোনো টাইমে যাবে, ঠিক আছে। তো ধরে নিই সাফিসিয়েন্ট টাইম হয়ে গেছে, টি ইনফিনিটি টাইম, তো অবশ্যই সেই সিস্টেমটা প্রত্যেকটা মাইক্রোস্টেটের মধ্যে দিয়ে গেছে। এবং এই মাইক্রোস্টেটের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে আমার ফেজ যে লাইনটা আমার তৈরি হলো ফেজ লাইন, সেইটা কি ডেসক্রাইব করছে? আর কিছু না, সেইটা ডেসক্রাইব করছে যে টাইমের সাথে একটা সিস্টেম একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটে কিভাবে ইভলভ করছে। মাইক্রোস্টেটগুলো মানে এটা তো একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটই হলো, একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটের মধ্যে এতগুলো মাইক্রোস্টেট রয়েছে। তো সেই কথাটাই বলছি যে ফেজ লাইন ইজ ডেসক্রাইবিং হাউ দ্য সিস্টেম ইজ ইভলভিং ইন আ পার্টিকুলার ম্যাক্রোস্টেট, ঠিক আছে। আচ্ছা, আমরা যে কোনো অ্যাভারেজ ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবল, ধরো প্রেশার, এটা যদি বার করি তাহলে মানে বার করতে যদি চাই তাহলে আমরা একটা রিজিয়ন মানে কি বলবো, এই যে ধরো এইখানে ধরো একটা পয়েন্ট রয়েছে, এটা একটা পার্টিকুলার মাইক্রোস্টেটের জন্য, ঠিক আছে। তাহলে আমরা ধরো প্রেসারের একটা অ্যাভারেজ ভ্যালু মানে কোনো একটা কোয়ান্টিটি, প্রেসার কেন, যে কোনো কোয়ান্টিটি, যে কোনো একটা ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবল কোয়ান্টিটি আমরা যদি অ্যাভারেজ ভ্যালু বের করতে চাই, সেই ভ্যালুটা বার করতে গেলে আমাদের কি করতে হবে, এই পয়েন্টের অ্যারাউন্ডে কিছুটা আগে কিছুটা পরে, এটা এটা তো বেসিক্যালি প্রত্যেকটা টাইমের সাথে সাথে ইয়ে করছে, তো কিছুটা আগে কিছুটা পরে এই ভ্যালুটা নিয়ে টাইমের এভারেজটা বার করতে হবে। কারণ সেটা মানে মাপতে গেলে তো কিছুটা, আচ্ছা এই টাইমটা কিন্তু খুব ছোট্ট একটা টাইম, এই যে এই টাইমটা, এই যে টাইমের যে চেঞ্জটা হচ্ছে, যতটুকু আমরা রিজিয়নটা নিচ্ছি, এটা কিন্তু খুবই ছোট একটা টাইম, তো মাপতে গেলে তো আমার একটা টাইম লাগে, সেই খুব ক্ষুদ্র টাইমের মধ্যে ওই জন্য দু সাইডেই আমরা একটুখানি করে অন্য মাইক্রোস্টেটগুলো কিন্তু নিয়ে নিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা লাইনের পয়েন্টেই মাইক্রোস্টেট রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট, তো সেটা নিয়ে আমরা তার টাইম এভারেজ করে ক্যালকুলেট এবং আসবো এক্সপ্রেশনে দেখলেই বুঝতে পারবে। আমি জাস্ট এইখানে গ্রাফিক্যালি একটু ব্যাপারটা দেখিয়ে দিই, ঠিক আছে। এত অবধি বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ, এইবার তাহলে আমাকে জাস্ট আমি একটু রিক্যাপ করে দিচ্ছি, জাস্ট আমি জিজ্ঞাসা করছি, তুমি আমাকে বলো, আমি একটা আমি কেস বলছি, ঠিক আছে। ধরো ধরো আমার কাছে ধরো 100খানা পেন রয়েছে এবং ধরো আমার 5জন স্টুডেন্ট রয়েছে, 10জন স্টুডেন্ট রয়েছে ধরো, তাদের মধ্যে আমি 100খানা পেন ডিস্ট্রিবিউট করব। এইখানে আচ্ছা করে দিলাম ডিস্ট্রিবিউট। এখানে আমি অনেক নানা রকম ভাবে ডিস্ট্রিবিউট করতে পারি কারণ আমার কোনো কনস্ট্যান্ট নেই। আমি প্রত্যেককে 10টা 10টা করে দিতে পারি পেন, প্রত্যেককে আমি ধরো কেউ কেউ 2-3জন আমার খুব প্রিয়, তাদেরকে আমি ধরো 15-15খানা করে দিই, বাকিদের একটু কম দিই, এরকমও হতে পারে। আমি
প্রত্যেককে একটা একটা করে দিই, বাকিগুলো আমি ছেড়ে দিলাম, সেটাও হতে পারে। এইগুলো এক একটা কি, ম্যাক্রোস্টেট না মাইক্রোস্টেট? বলো কেউ একজন। ম্যাক্রোস্টেট মনে হচ্ছে দাদা। এগুলো এক একটা বলছো ম্যাক্রোস্টেট, কেন, কিরকম? প্রত্যেককে দেওয়াটা ম্যাক্রোস্টেট, আর যে ওয়েতে আমি দিচ্ছি সেইগুলো একটা মাইক্রোস্টেট, যে ডিস্ট্রিবিউশনে আমি দিচ্ছি। বেশ, ঠিক আছে, আলাপনেরটাও শুনলাম, উপাসনাটা হ্যাঁ শুনলাম। ওটাই দাদা, মানে প্রত্যেককে দিচ্ছি। হ্যাঁ ওটাই, আর এখন যেটা বললো। আচ্ছা, আলাপন ঠিক বলেছে। প্রত্যেককে যে দিচ্ছি মানে 100টা পেন ডিস্ট্রিবিউট হচ্ছে, কার কাছে কত যাচ্ছে সেটা কিন্তু এখানে দেখবো না, আমরা জাস্ট ওপর থেকে দেখছি হ্যাঁ 100টা পেন ডিস্ট্রিবিউট হয়ে গেল। এইটা হচ্ছে একটা ম্যাক্রোস্টেট। এইবার কার কাছে কটা পেন গেল সেইটা দেখতে গেলে আমাকে প্রত্যেককে জিজ্ঞাসা করতে হচ্ছে যে এই তুই কটা পেন পেয়েছিস, তুই কটা পেন পেয়েছিস। তো কি বলেছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের যখন আমরা মেজারমেন্ট করতে যাব সেইটা হয়ে যাবে মাইক্রোস্টেট। তাহলে ওই বিভিন্ন ওয়েতে যে আমি দিচ্ছি ওগুলো কিন্তু এক একটা মাইক্রোস্টেট। ঠিক আছে, যেমন একটা সিস্টেমের টি টেম্পারেচার, ভি, পি, এন যাই বলো, সেইটা কিন্তু হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেক কটাই হচ্ছে কিন্তু ম্যাক্রোস্টেটের আমার কোয়ান্টিটি। ঠিক আছে, এবং ধরো টোটাল আমার এনার্জি, আরেকটা হয় এনার্জি, টোটাল এনার্জি আমার এইটার ই হতেই পারে, বা ধরো পি প্রেশার, আমার টোটাল অল ওভার আমার এইখানে ধরো জল রয়েছে, আমার প্রেশার দিচ্ছে পি টোটাল আমার এই সিস্টেম। এর মানে এটা নয় যে প্রত্যেকটা পার্টিকেলই পি দিচ্ছে, পি প্রেশার দিচ্ছে, মানে প্রত্যেকটা পার্টিকেল মানে ইকুয়ালি প্রেশার দিচ্ছে, সেটা তো নয়। এমন হতে পারে কোন একটা পার্টিকুলার পয়েন্টে এই ধারের পার্টিকেল যেগুলো রয়েছে, ধারের মলিকিউলগুলো, তারা পি প্রেশার দিচ্ছে, ধরি আমার এই 1000 ইউনিট প্রেশার টোটাল আসছে। তো আর আমার ধরো পার্টিকেল রয়েছে 100খানা, তো আমি দেখতে পাচ্ছি এই বাইরের দিকে যে দেওয়ালের গায়ে যে 20খানা পার্টিকেল রয়েছে, সেই 20খানা পার্টিকেলই মোটামুটি 990 ইউনিট প্রেশার দিয়ে দিচ্ছে। ভেতরের পার্টিকেল যে বাকি 80খানা রয়েছে তারা অতটা, তারা মিলে জাস্ট 10 ইউনিট প্রেশার দিয়েছে, তবে আমার 1000 ইউনিট হচ্ছে। মানে আমি বলতে চাইছি যে ম্যাক্রোস্টেটে যদি আমি দেখি 1000 ইউনিট, 100টা পার্টিকেল 1000 ইউনিট দিয়েছে, আমি অ্যাভারেজ করে ম্যাক্রোস্টেটের ওপর আমি বলতে পারি হ্যাঁ অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা পার্টিকেল 10 ইউনিট করে প্রেশার দিয়েছে। কিন্তু যখনই মাইক্রোস্কোপিক যখনই আমরা ইয়েতে ঢুকবো, হ্যাঁ মাইক্রোস্টেটে ঢুকতে যাব, তখনই আমরা দেখবো না এটা তো নয়, 20খানা কিছু পার্টিকেল আমার বেশিরভাগটাই কন্ট্রিবিউট করে দিয়েছে, বাকি 80খানা মিলে টোটাল 10 দিচ্ছে। আবার জাস্ট তার 1 সেকেন্ড পরে, মানে কিছু টাইম পরেই পাল্টে গেল, এই 20খানা ধরো ভেতরে ঢুকে গেল, অন্য 20খানা চলে এলো, মানে প্রত্যেকটা টাইমে এক একটা অন্য অন্য মাইক্রোস্টেট কিন্তু তৈরি হচ্ছে, এবং পুরো সিস্টেমটা কিন্তু প্রত্যেকটা মাইক্রোস্টেটের মধ্যে দিয়ে গো থ্রু করছে। ঠিক আছে, এগুলো হলো বেসিক একদম কনসেপ্ট মাইক্রোস্টেট আর ম্যাক্রোস্টেটের। আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের আলাদা আলাদা মাইক্রোস্টেট, এবং টাইমের রেসপেক্টে সেগুলো আবার চেঞ্জও হতে পারে, কিন্তু আমার অল ওভার ম্যাক্রোস্টেটের কোয়ান্টিটি গুলো কিন্তু সেম থাকে। ঠিক আছে, বেশ। আচ্ছা, এখানে আমার আরেকটা জিনিস হ্যাঁ জিজ্ঞাসা করার আছে, যেটা হচ্ছে আচ্ছা উপাসনা, কালকে বা পরশু কি তুমি ফ্রি, না তুমি ওই দেশের বাড়ি যাবে? না দাদা, কালকে যাচ্ছি না, পরশুদিন সকালে যেতাম। পরশুদিন কিন্তু সকালে অসুবিধা যাবে, নেই, তাই তো? অসুবিধা নেই, পড়ালে দাদা পড়ে নেবো। না না ঠিক আছে, মানে সেটা কোনো ব্যাপার না, সেটা যে কোনো, কালকে মোট কথা ফ্রি তাই তো? হ্যাঁ কালকে ফ্রি আছে, একটু আলাপন, প্র্যাকটিক্যাল লিখতে হতো সেই জন্য
এমনি আদারওয়াইজ কিছু না দাদা, পারবো করতে। বেশ, আমি জাস্ট পড়বো কারণ আজকে একটুখানি পড়লাম আর এখন একটা কাজ রয়েছে যার জন্য মানে এখন আচ্ছা কাজটা আচ্ছা, মিটিয়ে আসতে গেলে আবার প্রচুর রাত হয়ে যাবে তোমাদের। তো আমি আচ্ছা ঠিক এখানেই আছে দাদা, আজকে কালকে স্টপ করবো। করে আমি কালকে ধরো 1 ঘন্টা পড়াতে পারি, মানে বাকি হ্যাঁ হ্যাঁ দাদা, অসুবিধা নেই। আলাপন। কোনো অসুবিধা নেই। আচ্ছা, কালকে তাহলে আহ, কখন সুবিধা হবে তোমাদের, সকালের দিকে না রাতের দিকে? রাতে করালে 7টার পর, সকালে রাতে যখন খুশি আমার আমার ফাঁকা আছে। আচ্ছা, আর এই উপাসনা? আমার দাদা সবসময় ফাঁকা আছে। ঠিক আছে, আমি শুধু একটু একটু হ্যাঁ, আগে বলে দেবেন দাদা কখন করাবেন, তোমাকে তাহলে আমি মোটামুটি ম্যানেজ। কতক্ষণ আগে জানাতে হয় আমাকে বলো। 1 ঘন্টা আগে বললেও হবে। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। 1 ঘন্টা আগে আমি তোমাকে জানিয়ে দেবো। ঠিক আছে, আমি চেষ্টা আচ্ছা করছি সকাল দিকেই পড়ানোর। আচ্ছা। ঠিক আছে, সকাল দিকে হুম, বলতে কি মানে ওই আর কি 11টা নাগাদ চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, হুম হুম হুম, আমি সেটা জানিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর উপাসনা আজকে যতটুকু বোঝালাম